বিমলদা, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী লিস্ট ঘোষণা করেছেন এবং যেটা মানে হাই ভোল্টেজ যে কেন্দ্র আমরা পাখির চোখ করেছিলাম ভবানীপুর থেকে ইতিমধ্যেই বিজেপির তরফে শুভেন্দু অধিকারী মহাশয় দাঁড়াচ্ছেন। কি বলবেন? এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারই কেন্দ্রে দাঁড়াচ্ছেন, মানে একদম হেভি হাই ভোল্টেজ কেন্দ্র, একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। ভালোই তো। তারপর একটা কথা বলি, সেটা হচ্ছে ওই যে হাই ভোল্টেজ কেন্দ্র, কারা প্রার্থী, ডেফিনেটলি এগুলো ম্যাটার করে যে কোনো নির্বাচনী রাজনীতিতে। কারা দাঁড়াচ্ছেন, তাঁদের জয় পরাজয়ের ওপর আগামী দিনের রাজনীতি কী প্রভাব পড়বে, এগুলো নিঃসন্দেহে রাজনীতির উপর একটা প্রভাব বিস্তার করবে, এটা অস্বীকার করার উপায় নেই। দেখো, গত বছর কিন্তু শুভেন্দু ভার্সাস মমতা লড়াইটা হয়েছিল নন্দীগ্রামে, এবং নন্দীগ্রামে তৃণমূল করেনি হেন লড়াই নেই, হেন কাজ নেই। তারপরেও মমতা ব্যানার্জিকে 2000-এর কাছাকাছি ভোটে কিন্তু পরাজয় স্বীকার করতে হয়েছিল। এবারে ভবানীপুরে শুভেন্দু অধিকারী আবার চ্যালেঞ্জ করেছেন, এবং আমি রাজনীতি যতটুকু বুঝি একজন চর্চাকারী হিসেবে, বিজেপি সমর্থকটা সরিয়ে রাখলাম, রাজনীতি চর্চাকারী হিসেবে মমতা ব্যানার্জি খুব স্টিকি উইকেটে পড়ে গেছেন ভবানীপুরে। নির্বাচনগুলোর রেজাল্ট যদি কোনো ইন্ডিকেশন হয়ে থাকে, মমতা ব্যানার্জি ইজ গোয়িং টু লুজ ভবানীপুর। তার জীবনের থার্ড হার হবে। প্রথম হার হয়েছিল 1989-এ যাদবপুর কেন্দ্রে মালিনী ভট্টাচার্যের হাতে, দ্বিতীয় হার হয়েছিল 2021 সালে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর হাতে, তৃতীয় হার হতে চলেছে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর হাতে, এবং দ্যাট উইল বি দ্য ফাইনাল ডিফিট ইন দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল ফর মমতা ব্যানার্জি। কারণ তারপর তাঁর পক্ষে রাজনীতিতে থাকা সম্ভব হবে না, আছে এগুলো দিচ্ছে। কিন্তু আপনি বলছেন হারা নিশ্চিত, এটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা প্রেস্টিজ ফাইট। তার কারণ আগের বারে তিনি হেরেছেন, তারপরে আমরা দেখলাম তিনি শোভনদেবকে তা ভবানীপুর থেকে সরিয়ে দিয়ে তিনি সেই কেন্দ্রে আবার দাঁড়িয়ে জিতে এলেন। মানে এই ঘটনা যদি আবারও হয়, তাহলে একটা মুখ্যমন্ত্রী হিসাবে তো তিনি ফেলিওর, কিন্তু আবারও তিনি প্রমাণ করবেন যে তিনি ফেল, সত্যি ফেল। মানে এটা একটা প্রেস্টিজ ফাইট। উনি কি ছেড়ে দেবেন? উনিও তো প্রস্তুতি নেবেন সেইভাবে। একটা কথা বলি, সেটা হচ্ছে উনি, আচ্ছা এটা ঘুরে গেলাম। বিমলদা, যে জল্পনা উঠেছিল একটা সময়, শোনা যাচ্ছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভবানীপুর থেকেও দাঁড়াবেন না, কোথাও কি কিন্তু অবশেষে দাঁড়ালেন, কোথাও কি ওনার একটা ভয় কাজ করছিল, সেই হেরে যাওয়ার ভয় শুভেন্দুর কাছে? আমি বলবো শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়াতে বাধ্য করবে। কারণ উনি যদি না দাঁড়াতেন, লোকে বলতো ভয় পেয়েছে, তাহলে ওনাকে জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জটা নিতে হয়েছে। চ্যালেঞ্জটা কিন্তু কঠিন ওনার পক্ষে, আবার আমি বলছি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজটা ওই ইমেজটা নেই। এটা পলিটিক্যাল অ্যানালিসিসের কথা, এটা কোনো, আমি আবার বলছি, আমি দলীয় নেতা হিসেবে কথাই বলছি না, আমি একদম পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে কথা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ইমেজটা কিন্তু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে লড়াকু ইমেজ, মানুষের পাশে দাঁড়ানোর ইমেজ, মানুষের ভালো করার ইমেজ, প্রত্যেকটা উনি নিজের হাতে গুড়িয়ে দিয়েছেন। উনি তৈরি করেছিলেন, কনস্ট্রাকশন হয়েছিল নিজের যে কারিজমাটিক লিডারশিপ, প্রশাসনে যাওয়ার পর ওটা নিজের হাতে ভেঙেছেন। ভাঙতে 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 এক ব্যর্থ প্রশাসকের ইমেজ তৈরি হয়ে গেছে, যিনি ক্ষমতার জন্য যে কোনো লেভেলে চলে যেতে পারে, যা কিছু করতে পারে। দিস ইজ মমতা ব্যানার্জি। উনি এবার বুঝেছিলেন যে ভবানীপুর ওনার পক্ষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভবানীপুরে অলরেডি কত নাম বাদ গেছে, ফলে সেগুলো একটা সমস্যা হতো ওনার পক্ষে, হবে আগামী দিনে। আর সবচেয়ে বড় কথা যে লোকসভা নির্বাচন, সেই প্রেক্ষাপটে দেখা গেছে অধিকাংশ ওয়ার্ডে বিজেপি এগিয়ে গেছে। সেই রকম অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন না ভবানীপুরে লড়তে, কিন্তু তিনি লড়তে বাধ্য হয়েছেন। কারণ উনি যদি চলে যেতেন ভবানীপুর ছেড়ে, তাহলে ওই তকমা পড়তো, ভয় পেয়েছে, পালিয়ে গেছে, ফলে তাঁর পক্ষে যাওয়া সম্ভব হয়নি। উনি লড়াই করেছেন। বাট ইমাজিন হোয়াট উইল হ্যাপেন ইফ সি ইজ ডিফিটেড। সি উইল বি ডিফিটেড, ইফ অ্যান্ড বাটের কোনো কথা নেই, সি উইল বি ডিফিটেড। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল কেরিয়ারে দাঁড়িয়ে পড়বে, কারণ তৃণমূল হারবে। পশ্চিমবঙ্গে তৃণমূল জিততে পারবে না, তাদের নেত্রী হারবেন না। পশ্চিমবঙ্গে কিন্তু বেসিক্যালি তৃণমূল জমানাটা শেষ হয়ে যাবে, তারা ইতিহাসের পাতায় থাকবে না। ইতিহাসের পাতায় এরকম লোকগুলোকে রাখেন, হয়তো গার্বেজ অফ দ্য হিস্ট্রি কোথাও থেকে থাকে, দে উইল বি প্লেসড ইন দ্য গার্বেজ অফ হিস্ট্রি।
এই যে ওনার ইমেজ এখন নেই, নষ্ট হয়ে গেছে আপনি দাবি করছেন, কোথাও তাহলে সেই ইমেজটাকে কন্ট্রোল করার জন্য, যে ড্যামেজটা হয়েছে সেটা কন্ট্রোল করার জন্য এবং তার ভোটাররা যাতে তার থেকে সরে না যায় তাই জন্য কি শেষ মুহূর্তে এই মুয়াজ্জিম ভাতা, পুরোহিত ভাতা, ডিএ এই বিভিন্ন কিছু ঘোষণা করতে হলো? খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। তার কারণ যে সরকার, যে দল পরিচালিত সরকার, তারা সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচ করে দিয়ে দেবো না বলে। বিয়ের কথা তুললে সরকারি কর্মচারীদের বলা হয় বেশি ঘেউ ঘেউ করবে না। বিয়ে মামলা একদম আউটরাইট রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, ক্লিয়ার কাট রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরেও তাকে আটকে রাখার জন্য হাজার ফন্দি বিক্রি করা হয় বলে কমিটি করে দিয়েছি। আরে সুপ্রিম কোর্ট তো পরিষ্কার বলে দিয়েছিল এত টাকা এর মধ্যে দিতে হবে, ইমিডিয়েটলি এত টাকা মেটাতে হবে, তার জন্য আবার কমিটি করার কি ছিল? বাট কমিটি ওয়াজ ফর্ম, সকল কমিটি, লক্ষ্য ছিল একটাই, কিছুতেই দিয়ে দেবো না। কিন্তু শেষ পর্যন্ত সেখান থেকে তাকে চলে আসতে হয়েছে, বেরিয়ে আসতে হয়েছে এবং দিয়ে তাকে দিতে হয়েছে। কারণ একটাই, উনি জানেন যে সরকারি কর্মচারীদের আক্রোশ যে জায়গায় পৌঁছেছে, একটা সরকারি কর্মচারী সরকারের পক্ষে নেই। আমি একটা উদাহরণ দিই। আমাদের বেতনের কাঠামো, আমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি, আমাদের বেতনের কাঠামো রাজ্য সরকার ঠিক করে, আমাদের ইউজিসি ঠিক করে। ইউজিসি ঠিক করে বলে প্রত্যেক 10 বছর অন্তর যে বেতনটা বাড়ে, তার প্রথম 5 বছর যা বর্ধিত বেতনের আগে 80% দিত, এবছর গত 16 থেকে ওরা 50% সরকার দিয়ে দেয়। এই সরকার 2016 সালে সেটা চালু করলো না, চালু করলো 2020 সাল থেকে। ফলে এই যে 16, 17, 18, 19 4টে বছর চলে গেল, ইমপ্লিমেন্ট করলো না। আমার ব্যক্তিগতভাবে কত টাকা লস হয়েছিল জানো? 32 লাখ। আচ্ছা, আমি জীবনে কত টাকা আয় করলাম? এই টাকার 15-16 লক্ষ টাকা কেন্দ্র দিত, কেন্দ্রে টাকা এসে গেছিল, এরা ইমপ্লিমেন্ট করলো না বলে টাকাটা ফেরত চলে গেল, কারণ ওটা ম্যাচিং গ্রান্ট দিতে হবে। সরকার দিল না। আমার 32 লক্ষ টাকা ঝেড়ে দিয়েছে এই সরকারটা। আগের ওই যে 2006 সালের বেতন কম বৃদ্ধি হয়েছিল, তার একটা 5% ছিল, ওটাকে মেরে দিয়েছে, দিলই না টাকাটা। কি অদ্ভুত চোর এদের দল, দেখো দেখি। এদের চোর বলবো না তো কি বলবো, এদের চিটিং বা জালিয়াত বলবো না তো কি বলবো। লোকে টাকা মেরে দেয়। আমি বললাম তো আমি জীবনে কত আয় করতে পারি একজন অধ্যাপক হয়ে। 32 লক্ষ টাকা যদি মেরে দেয়, এই ডিএ যদি আমার দেয়, এই যে ডিএ এরিয়ারটা 2009 থেকে 2019, আমি ওরকম অ্যামাউন্ট টাকা পেতাম। কোথায় দেবে? প্রথমে বললো দেবো, তারপর কি সব অর্ডার বার করেছে, এখন 16 থেকে 19 ইত্যাদি। আবার সরকারি কর্মচারীরা রাস্তায় নেমে গেছে। একটা সত্যি কথা বলে না, একটা ঠিকঠাক কথা বলে না। এবং আমি দেখেছি এদের যারা শিক্ষিত মানুষ, নিজের যোগ্যতায় চাকরি পায়, তাদের উপর না এদের ভীষণ রাগ, সহ্য করতে পারে না। এরা কাদের ওপর এদের পছন্দ? ওই সিভিক হবে, হাত জোড় করে থাকবে, মাসে 5,000 টাকা, তার জন্য ওদের কাছে গিয়ে মাথা নত করবে। এ এক ধরনের কি বলবো, বিকৃত মানসিকতা এদের রয়েছে। গোটা বহু লোকগুলো বিকৃত মানসিকতা রয়েছে। একটা লোক মাথা উঁচু করে, শিক্ষিত মানুষ, কেন এদের কাছে মাথা নত করবে? কিন্তু এরা থেকে সহ্য করতে পারে না। ফলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে গেছে। সরকারি কর্মচারীরা ভুলে গেছে দিনের পর দিন রাস্তায় পড়ে থাকা, দিনের পর দিন ক্যাম্প করে পড়ে থাকা ধর্মতলায়। একটা কেউ এদের দেবে না, এগুলো বাঁচার জন্য করেছে। বাট সরকারি কর্মচারীরা কিন্তু অনেক জানে, বোঝে, তারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। যা মন থেকে চলে গেছে, মনে ফিরিয়ে আনাটা মুশকিল। লাস্ট প্রশ্ন, নন্দীগ্রামটাও খুব হাই ভোল্টেজ একটা কেন্দ্র এবং সেখানেও পাখির চোখ করেছিল। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যাকে প্রার্থী করা হয়েছে তিনিও শুভেন্দু অধিকারীর খুব ঘনিষ্ঠ, যিনি সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, এবং তারপরে তাকেই প্রার্থী ঘোষণা করা হলো। কিন্তু তিনি কিন্তু খুবই ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারীর, তাহলে তাকেই তারই বিপরীতে, ঘনিষ্ঠজনের বিপরীতেই দাঁড় করিয়ে দেওয়া হলো। এই নন্দীগ্রাম নিয়ে কি বলবেন? তাহলে এখানেও তো হাড্ডাহাড্ডি লড়াই। ওখানে কোনো হাড্ডাহাড্ডি লড়াই নেই, একেবারে কে পক্ষর শুভেন্দু অধিকারী। ও ঘনিষ্ঠতা কি আছে? গতবারে বিধানসভা নির্বাচনে আমি দমদমে দাঁড়িয়েছিলাম ভারতীয় জনতা পার্টির টিকিটে। বিরুদ্ধে আছেন ব্রাত্য বসু ছিলেন। ব্রাত্য বসুর সঙ্গে আমার কোনো ঘনিষ্ঠতা ছিল না, কিন্তু আবার মুখ চেলাটা একটা ইয়ে ছিল। আমি যখন কথা বলেছিলাম তার বিরুদ্ধে একটা শব্দ নাম ধরে ব্যবহার করিনি, কারণ এগুলো আমার রুচিতে বাধে, কারণ নাম ধরে আমি গালিগালাজ করতে পারি না। ফলে পরিচিতি এক জায়গায়, লড়াই আরেক জায়গায়। শুভেন্দু অধিকারী তিনি ঘনিষ্ঠ ছিলেন, তার মনে হয়েছে উনি তৃণমূলে জয়েন করবেন, বিজেপি ছেড়ে গেছেন। কিন্তু মানুষের কাছে তার ইমেজটা কি হলো? যখন পশ্চিমবঙ্গের মানুষ এই তৃণমূল কংগ্রেসের উপর ক্ষুব্ধ, ক্রুদ্ধ, প্রচন্ড ক্ষোভ, চাইছে না এই দলটাকে, ওই সময় উনি সেই দলে গেলেন। কি ভাববে মানুষ?
100টার সঙ্গে লোক যাবে তো? 100 আমি চ্যালেঞ্জ করছি, 500 নিতে হবে না, 100টা লোক হেল্প এক্সট্রা করবে তো? বিজেপি তৃণমূলের যা কর্মী সমর্থক ধসে টসে গেছে ওদের সংগঠন, তারপরেও যা আছে তারা কেউ ভোট দেবে, আর কেউ ভোট দেবে না। ফলে ওটা যা ভেবেছিল দ্যাট উইল বিকাম কাউন্টার প্রোডাক্টিভ, উল্টো হয়ে যাবে, ওর জামানত বাঁচানো মুশকিল হয়ে যাবে। গতবারের ব্যবধানটা কম ছিল 1900 সামথিং, এবারে 19,000 বা 29,000 বা 39,000 হয়ে যাবে, মিলিয়ে নেবে। কি হবে? শুভেন্দু অধিকারী দুটি জায়গাতে একেবারে স্বচ্ছন্দে জিতবেন, কোথাও কোনো অসুবিধা হবে না। আপনাদের এখনো দ্বিতীয় দফার ভোট মানে লিস্ট বেরোয়নি, সামনেই বেরোবে। কি বলবেন? তৃণমূল কংগ্রেস বার করে দিয়েছে, সিপিএম বার করে দিয়েছে, এবং বিজেপির দ্বিতীয় দফার লিস্ট বেরোনো বাকি আছে। নির্বাচন তো ঘোষণা হয়ে গেছে 23 তারিখ এবং 29 তারিখ এপ্রিলের, এবং 4 মে তার রেজাল্ট আউট হবে। কি বলবেন? ঠিক আছে, লিস্ট 1-2 দিনের মধ্যে বেরিয়ে যাবে। তৃণমূল কংগ্রেস তো একটা দল নয়, একটা আঞ্চলিক দল, তার একজন চালায়, তারা যে কোনো সময় বার করে দিতে পারে। কিন্তু আমরাই প্রথম লিস্ট বার করেছি কালকে। আমার বক্তব্য কতটা আশাবাদী, এবং আপাতত যা তৃণমূল কংগ্রেসের লিস্ট দেখা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে এবারে 200 আপকি বার 200 পার হবে। আমরা কথা বলি, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তো পলিটিক্যাল পার্টি নয়, তৃণমূল কংগ্রেস একটা প্ল্যাটফর্ম। একসময় কংগ্রেস প্ল্যাটফর্ম ছিল না, সবাই এসে বামপন্থীরা ছিল, দক্ষিণপন্থীরা ছিল, সবাই এসে তার মতো করে প্রোগ্রাম করতো, আন্দোলন করতো, কংগ্রেস সবাইকে নিয়ে চলতো। ওই জন্যই স্বাধীনতার পরে মহাত্মা গান্ধী বলেছিলেন যে এই দলটাকে এবার ডিসম্যান্টল করে দাও, নতুন দল বানাও। কংগ্রেসের লোকেরা যদি নতুন দল বানাতে পারে, কংগ্রেসকে আর রেখো না। কিন্তু কংগ্রেসের লোকজন কংগ্রেসের ব্র্যান্ডটাকে ব্যবহার করতে চাইলো, তাই কংগ্রেস একটা দল হিসেবে আত্মপ্রকাশ করলো। এই যে অনেকে বলে কংগ্রেস স্বাধীনতা আন্দোলন করেছে, এই কথাটা আংশিকভাবে সত্যি, পুরোপুরি নয়। কারণ কংগ্রেস তখন দলই ছিল না, কি করে লড়াই করবে? কংগ্রেস মানে একটা সম্মেলন, কংগ্রেস কোনো দলের নাম হয় নাকি? কংগ্রেস দলের নাম হলো স্বাধীনতার পরে, যে কংগ্রেস নামে দল হয়। কংগ্রেস তখন বছরে একটা করে সম্মেলন হতো, পার্টি, সিপিএম বলে না, পার্টি কংগ্রেস। কংগ্রেস মানে একটা সম্মেলন হয়, কংগ্রেসের নামে দল, এটা কিন্তু স্বাধীনতার পরে হয়েছে। তৃণমূল সেই রকম, সেটা একটা প্ল্যাটফর্ম। কংগ্রেস দলে স্বাধীনতা আন্দোলনকারীরা সব লড়াই করতো একজোট হয়ে, আর এই তৃণমূল কংগ্রেস এই প্ল্যাটফর্মে যত চোর চিটিংবাজরা আসে এবং তারা একসঙ্গে যাদের প্ল্যাটফর্ম রাখা আছে, চোরেরা আসো, চিটিংবাজরা আসো, ক্রিমিনালরা আসো, কামাও বাড়ি চলে যাবে, এই আর একটা প্ল্যাটফর্ম হয়েছে। ফলে সেই প্ল্যাটফর্মে কে দাঁড়ালো, কে শুয়ে পড়লো, কেউ বসে পড়লো, কেউ ঘাড় ভেঙে পড়ে গেল, তাতে আমাদের কিচ্ছু যায় আছে। ওই তো সব লোকজন যে যার গলা থামাতে বাসে এরকম আওয়াজ করতো পুলিশরা, যে বলতো সারদার টাকা নিয়েছেন অমুক, চলে যাও কালীঘাটে, তাকে ধরে আনো, আমার সামনে বসিয়ে ইয়ে করাও, তদন্ত করো, জিজ্ঞাসাবাদ করো, আমি ধরিয়ে দেবো চোর হচ্ছে মমতা ব্যানার্জি। তাকে সে আবার পরে সেই দলে গিয়ে, সেই দলে জেনারেল সেক্রেটারি হয়, সেই দল তাকে মেম্বার করে, তাকে ক্যান্ডিডেট করে, সেই দল সম্পর্কে দ্য লেস সেজ দ্য বেটার। যত কম বলা যেত। তাহলে ইসপার 200 পার আশাবাদী। আমি অবশ্যই সংখ্যায় যাব না, 200 পার কেন, তার চেয়েও তো বেশি হতে পারে, তার চেয়েও বেশি হতে পারে। কারণ আমি মাঠে ময়দানে দেখেছি তৃণমূল সম্পর্কে মানুষের যে ভয়াবহ রকমের ক্রোধ তৈরি হয়েছে, এটা এর আগে আমি 2বার দেখেছিলাম। 1977, তখন আমি খুব ছোট, কিন্তু মনে রাখার মতো বয়স হয়ে গেছে, স্কুল ছাত্র ছিলাম। সেই সময় এই মোবাইল কাকে বলে মানুষ জানতো না, মোবাইল কোনো আসেনি। টেলিভিশন তখন 4-5টা গ্রামে একজনের থাকতো, আমরা মাঝে মাঝে খেলা হলে দেখতে যেতাম। আর লোকের কমিউনিকেশনের সিস্টেম ছিল রেডিও, যেটা আবার সরকারের নিয়ন্ত্রণে, আর এরকম খবরের কাগজ, এগুলোই ছিল কমিউনিকেশনের মোড অফ কমিউনিকেশন। সেখানে যারা মানুষ, বহু দূরের মানুষ পরস্পরকে চেনে না, একটা ব্যাপারে সবার মত এক ছিল, ইন্দিরা গান্ধীকে হারাতে হবে, বড্ড বেড়ে গেছে, হারাতে হবে। ঠিক যেরকম 2009-2011 সালে দেখেছিলাম এই সিপিএম লোকগুলো বড্ড বেড়েছে, এদের তাড়াতে হবে, মানুষের আক্রোশ দেখেছিলাম। তার বোধহয় 4 গুণ আক্রোশ এবারে জমা হয়েছে। এবার তো শুধু বেড়েছে বললে মানে হবে না, দেখা হলে লোকে বলে দাদা স্যার বাঁচান, এরা এলে তো সব শেষ করে দেবে। মানে মানুষ এদের ভাবে এরা জিতলে সব শেষ করে দেবে। কিছু সুবিধাভোগী, কিছু টাকা কামাইওয়ালা যারা এই টাকা নেয়, তাদের একটা অংশ, তারাই ভোট দেবে, আর কেউ ভোট দেবে না। এমনকি যারা টাকা নেয়, 1,500 টাকা নেয়, 1000 টাকা নেয়, তারাও জানে যে 1,500 টাকা বেকার ভাতাতে তার তো ভবিষ্যৎ নয়, তার ভবিষ্যৎ 20, 25, 30, 40 হাজার টাকা চাকরি, সে তার নিজের জীবনটাকে তৈরি করতে পারে। সে 1,500 টাকা দিয়ে রেশনের চাল কিনে খাবে বিনা পয়সায়, এইভাবে জীবন যাবে। তো তৃণমূল ওই মডেল দেয়। আমাদের মডেল কি? আমাদের মডেল এমন একটা বাংলা গড়া, মানুষ 1,500 টাকা তো হাপিত্তেস করবে না, মানুষ 40-50 হাজার টাকার চাকরির জন্য দৌড়বে, তার জীবন তৈরি হবে, বাংলা ইকোনমি বাড়বে।
এরা এই ছোট ইকোনমির মধ্যে ঘোরাফেরা করে, আমরা একটা বড় ইকোনমি করতে চাই। ফলে আগামীতে আমরা সেটাই চাই, তাই বিজেপি জিতবে, মানুষ বিজেপিকেই চাইছে, আর মানুষের আক্রোশ তৃণমূলের উপর আছড়ে পড়বে, এটা নিশ্চিত সময়ের অপেক্ষা। আর তো মাত্র 3টে মাস, তার মধ্যেই যা এসপার ওসপার হয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ।